পাকিস্তানের সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, 4 সেনা সহ নিহত 9, কয়েক ঘন্টা চলা গোলাগুলিতে নিহত 5 সন্ত্রাসী। দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় 10 জনের মৃত্যু, আহত 10 জন। চলতি মাসে এটি দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলা। সৌদি আরবের শিল্প খাতে শ্রমিকদের আকামা ফি বাতিলের ঘোষণা, কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণের সতর্ক করল প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপল। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে হাদির মৃত্যুর সংবাদ প্রকাশ, অনুষ্ঠিত জানাজাকে স্মরণকালের বৃহত্তম জানাজা হিসেবে অবহিত। এবং হুইল চেয়ারে বসে মহাকাশ ঘুরে এলেন জার্মানির প্রকৌশলী, অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে 33 বছর বয়সী মহাকাশচারীর প্রতিবন্ধকতা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাবিবা আফরোজ। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় নিহত হয়েছে 4 সেনা সদস্য। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা প্রকাশ করে এক বিবৃতিতে জানায়, পাকিস্তান সেনাবাহিনীর একটি ক্যাম্পে খারিজ গুল বাহাদুর গ্রুপের সন্ত্রাসীরা এই হামলা চালায়। এদিকে এই ঘটনার প্রতিবাদে আফগান মিশনের উপপ্রধানকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা যায়, হামলার পর সন্ত্রাসী ও সেনা সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। কয়েক ঘন্টা চলা এই গোলাগুলিতে নিহত হয় 5 সন্ত্রাসী। এই হামলার জবাবে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার একটি বারে ভয়াবহ গুলির হামলার ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় দুপুর 1টায় জোহানেসবার্গ শহরের কাছে বিকার্সডাল এলাকায় এই ঘটনা ঘটে। এই হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরো 10 জন। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। পুলিশের এক বিবৃতিতে জানা যায়, সাদা এবং রূপালী রঙের দুটি গাড়িতে থাকা 12 জন অজ্ঞাত ব্যক্তি বারটিতে অতর্কিত হামলা করে পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। তবে হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চলতি মাসে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলা। সৌদি আরবের শিল্প খাতকে আরো শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ইকামা বা ওয়ার্ক পারমিট ফি পুরোপুরি বাতিল করা হয়েছে। সৌদি আরবের এই সিদ্ধান্তকে ভিশন 2030-র আওতায় শিল্প খাত সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে এবং উৎপাদন ব্যয় কমাতে প্রবাসী শ্রমিকদের ইকামা ফি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স সিইডি এর বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সৌদি আরবে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের ওপর আরোপিত সব ধরনের ওয়ার্ক পারমিট ফি বাতিল করা হবে। এর ফলে শিল্প প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। প্রবাসী শ্রমিকদের মূলত এটা হলো যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করে, ওই সকল শ্রমিকদের অতিরিক্ত যে লেভি ফিটা এটা মওকুফ ঘোষণা করেছে। শিল্প খাতে প্রবাসী কর্মীদের ওপর আরোপিত আর্থিক ফি বাতিলের এই সিদ্ধান্ত সৌদি আরবের টেকসই শিল্প উন্নয়নকে আরও জোরদার করবে বলে জানান দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরায়েফ। তিনি বলেন, এর ফলে আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে সৌদি শিল্পের, পাশাপাশি বিস্তৃত হবে তেলসহ অন্যান্য সৌদি পণ্যের রপ্তানি বাজার। সরকারি তথ্য অনুযায়ী গত 5 বছরে সৌদি শিল্প খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 2019 সালে যেখানে অনুমোদিত কারখানার সংখ্যা ছিল 8,842টি, 2024 সালে তা বেড়ে 12,000 ছাড়িয়েছে। একই সময়ে শিল্প খাতে কর্মসংস্থান বেড়েছে 74%। দেশটির শিল্প খাতে বর্তমানে 8,44,000 কর্মসংস্থান রয়েছে। তারা 30 ভিশনকে সামনে রেখে যে উদ্যোগটি নিয়েছে, ইন্ডাস্ট্রি বা বড় কোম্পানিগুলোর যে লবি মাফুক করেছে, এতে যেমনি করে এই দেশের সরকার উপকৃত হবে, তেমনি করে আমরা যারা প্রবাসী আছি আমরা উপকৃত। ভিশন 2030 কর্মসূচি বাস্তবায়নে তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখীকরণ এবং শিল্পসহ অজ্বালানি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সৌদি আরব। শিল্প খাতে প্রবাসী কর্মীদের ইকামা ফি বাতিলের সিদ্ধান্ত এ লক্ষ্য বাস্তবায়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আরাফাত ইয়াসার, আরটিভি। যুক্তরাষ্ট্রে কর্মরত ভিসাধারী কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলতে সতর্ক করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপল।
ভিসা নবায়ন ও পুনঃপ্রবেশ প্রক্রিয়ার অস্বাভাবিক বিলম্বের আশঙ্কায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো অভিবাসী প্রযুক্তি কর্মীর জন্য বাড়ছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক ভ্রমণ নিয়ে সতর্কবার্তা জারি করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপল। ভিসা নবায়ন এবং পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্বের আশঙ্কায় কর্মীদের আপাতত বিদেশ ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ও অ্যাপলের হয়ে কাজ করা অভিবাসন আইন সংস্থাগুলো অভ্যন্তরীণ স্মারকের মাধ্যমে এই পরামর্শ দিয়েছে। গুগলের প্রতিনিধিত্ব করছে BAL ইমিগ্রেশন ল এবং অ্যাপলের পক্ষে কাজ করছে ফ্র্যাগোমেন। আইন সংস্থাগুলো সতর্কবার্তায় বলা হয়েছে, যেসব কর্মীর বৈধ H-1B ভিসা স্ট্যাম্প নেই তাদের এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাইরে না যাওয়াই নিরাপদ। ফ্র্যাগোমেনের এক স্মারকে উল্লেখ করা হয়, সাম্প্রতিক নীতিগত পরিবর্তন ও অনিশ্চয়তার কারণে দেশে ফেরার সময় দীর্ঘ বিলম্ব হতে পারে। এই পরিস্থিতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এখন প্রতিটি ভিসা আবেদন আরও কঠোর নিরাপত্তা যাচাইয়ের আওতায় আনা হচ্ছে, ফলে অনুমোদন পেতে সময় বাড়ছে। আরও জানা যায়, ডিসেম্বর মাসে ভিসা নবায়নের জন্য নিজ দেশে যাওয়া শতাধিক ভারতীয় প্রযুক্তি পেশাজীবীর দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট বাতিল বা পুনর্নির্ধারণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের নতুন নিয়মকেই এর কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, একবার দেশ ছাড়লে নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্রে ফেরা অনিশ্চিত হয়ে উঠতে পারে। এতে চাকরি, বাসস্থান এবং পরিবারের ওপর বড় প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে। এর আগেও গত সেপ্টেম্বর মাসে H-1B ভিসা নিয়ে অনিশ্চয়তার সময় একই ধরনের সতর্কতা দিয়েছিল বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী ভিসা জটিলতা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে উদ্ভাবন ও উৎপাদনে প্রভাব ফেলতে পারে। আরাফাত ইয়াসার, RTV। বিশ্বের প্রথম $700 বিলিয়ন সম্পদের মালিক হলেন টেসলার CEO ইলন মাস্ক। ডেলভার সুপ্রিম কোর্ট টেসলার $139 বিলিয়ন স্টক অপশনগুলো মাস্ককে ফেরত দেওয়ার নির্দেশ দিলে তার সম্পদের এই বিশাল সংযোজন ঘটে। গত বছর এগুলো বাতিল করা হয়েছিল। মূলত 2018 সালের একটি বেতন প্যাকেজ নিয়ে এই আইনি লড়াই চলছিল। আগে একটি নিম্ন আদালত এই বিশাল অঙ্কের চুক্তিকে অবিশ্বাস্য বলে বাতিল করলেও 2 বছর পর সুপ্রিম কোর্ট তা মাস্কের অনুকূলে ফিরিয়ে দিল। এর আগে চলতি সপ্তাহে মহাকাশ প্রযুক্তি খাতে SpaceX শেয়ার বাজারে আসতে পারে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে $600 বিলিয়ন নিট সম্পদের মাইল ফলক স্পর্শ করেন। 11 দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির কোস্টগার্ড ও নৌবাহিনীর ট্যাঙ্কারগুলো জব্দ করে। তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী স্ক্রিমি নোম। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নোম জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য জাহাজগুলোকে তেল পরিবহনের পাশাপাশি মাদক পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে, যার ফলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ভেনেজুয়েলার দ্বিতীয় ট্যাঙ্কার জাহাজ জব্দ করা হয়েছে। এর আগে 10 ডিসেম্বর প্রথম জাহাজ জব্দ করা হয়েছিল। তরুণ ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ও দাফনের সংবাদ বিশ্ব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে জায়গা করে নিয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজাকে স্মরণকালের বৃহত্তম জানাজা হিসেবেও অভিহিত করে অনেক গণমাধ্যম। অন্যদিকে হাদির জানাজা পরবর্তী সহিংসতার আশঙ্কা ও জাতীয় কবির পাশে তার দাফন নিয়ে স্বভাবতই সমালোচনা করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সামিউল শিহাবের প্রতিবেদনে বিস্তারিত। শরীফ ওসমান হাদি ছোট্ট রাজনৈতিক জীবনে এত বিশাল প্রভাব রেখে যাওয়া এক কীর্তিমানের নাম। শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে তার বিশাল জানাজার বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে বার্তা সংস্থা রয়টার্স, AFP ও দ্য ইন্ডিপেন্ডেন্টের মতো জনপ্রিয় গণমাধ্যমগুলোতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি ও হাদির সম্মানে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কথাও আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে।
এদিন মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরার এশিয়া পাতার প্রায় পুরোটা জুড়েই ছিল ওসমান হাদির খবর। তার জানাজাকে ঢাকার ইতিহাসে অন্যতম বড় জমায়েত হিসেবে বর্ণনা করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ডন হাদির জানাজার ছবিসহ সংবাদ প্রকাশ করে বাংলাদেশের পরিবর্তনশীল রাজনীতিতে হাদির মতো তরুণদের ভূমিকার প্রশংসা করে। হাদির জানাজায় লাখো মানুষের উপস্থিতিতে দক্ষিণ এশিয়ার ছাত্র রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে বর্ণনা করে পাকিস্তানি আরেকটি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। আরব নিউজ ও খালিদ টাইমসের মতো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যমগুলো হাদির জানাজাকে ইসলামিক সলিডারিটি ও ছাত্র শক্তির মেলবন্ধন হিসেবে চিত্রায়িত করে। অন্যদিকে হাদির রাজনৈতিক অবস্থান ও তার মৃত্যু পরবর্তী প্রতিবাদ নিয়ে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংবাদ প্রকাশ করে দ্য হিন্দু, ইন্ডিয়ান টাইমস ও টাইমস অফ ইন্ডিয়ার মতো ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করার সিদ্ধান্তটি নিয়েও বিশেষ আলোচনা হয়েছে। এটিকে তার জনপ্রিয়তা ও বর্তমান বাংলাদেশের পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে বিশ্ব গণমাধ্যমগুলো। সামিউল শিহাব, RTV। প্রথমবারের মতন হুইল চেয়ারে বসিয়ে মহাকাশ ঘুরে এলেন জার্মানির প্রকৌশলী মাইকেলা বেন্টহাউস। শারীরিক প্রতিবন্ধকতা যে অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মানে তা আবারও প্রমাণ করলেন ৩৩ বছর বয়সী এই মহাকাশচারী। বিশ্বে প্রথমবারের মতন হুইল চেয়ারে বসে মহাকাশের সীমানা বা কারমান লাইন অতিক্রম করে ইতিহাস গড়েছেন এই জার্মান প্রকৌশলী। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড 37 মহাকাশ অভিযানে অংশ নিয়ে এই ইতিহাস গড়েন তিনি। হুইল চেয়ারে বসে মাইকেলা বেন্টহাউসের মহাকাশ জয়ের সেই গল্পই শোনাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সময়ের সাথে পাল্লা দিয়ে অসাধ্যকে জয়ের নেশায় বুঁদ হয়ে থাকাই মানুষের ধর্ম। এরই ধারাবাহিকতায় এবার হুইল চেয়ারে বসে মহাকাশ পাড়ি দিলেন এক জার্মান প্রকৌশলী। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ভ্যান হর্ন লঞ্চপ্যাড থেকে ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমান ৩৩ বছর বয়সী মাইকেলা বেন্টহাউস। ইউরোপিয়ান স্পেস এজেন্সির এরোস্পেস ও মেকাট্রনিক্স প্রকৌশলী হিসেবে কর্মরত মাইকেলার এই যাত্রাকে মহাকাশ পর্যটনের ইতিহাসে এক বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে থাকা কারমান লাইনকে মহাকাশের সীমানা ধরা হয়। NS-37 নামের এই মিশনটি ছিল ব্লু অরিজিনের ১৬তম সাব অরবিটাল মহাকাশ পর্যটন অভিযান। ২০০০ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের হাত ধরে যাত্রা শুরু করে ব্লু অরিজিন। সংস্থার মূল লক্ষ্য মহাকাশ যাত্রাকে সবার হাতের নাগালে নিয়ে আসা। এতে প্রথাগত বা পেশাদার নভোচারী নন এমন অত্যুৎসাহী মানুষও মহাকাশ ভ্রমণের সুযোগ পাচ্ছে। উড্ডয়নের আগে এক সাক্ষাৎকারে মাইকেলা নিজের সংশয়ের কথা জানিয়েছেন। প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। আমি সবসময় মহাকাশে যেতে চাইতাম, কিন্তু ভাবতাম আমার পক্ষে তা সম্ভব না। যাদের এক পা কাটা তারা একটু আধটু হলেও হাঁটতে পারেন। ভেবেছিলাম মহাকাশ হয়তো তাদের জন্যই। শুরুতে ভাবছিলাম মেরুদণ্ডের চোট নিয়ে হুইল চেয়ারে বসে মহাকাশে যাওয়াটা হয়তো অনেক দূরের বিষয়। ২০১৮ সালে মাউন্টেন বাইকিং এর সময় স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলেন মাইকেলা। পরিবার থেকে বলা হয় দুর্ঘটনা তাকে দমাতে পারেনি। প্রকৌশল ও গবেষণার কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত সে প্রকৌশল বিদ্যার সহায়তা নিয়ে পৌঁছে গেলেন মহাকাশে। নিউ শেপার্ড ক্যাপসুলে মাইকেলার এই ঐতিহাসিক যাত্রা স্থায়ী ছিল প্রায় ১০ মিনিট। শব্দের চেয়ে ৩ গুণ গতির রকেটে চড়ে মাইকেলা ও তার ৫ সহযাত্রী কারমান লাইন পেরিয়ে যান এবং নিরাপদে ফিরে আসেন। নিউ শেপার্ড রকেটের নকশাটি এমনভাবে তৈরি করা হয় যাতে মহাকাশের সীমানায় পৌঁছে যাত্রীরা কয়েক মিনিটের জন্য ভরশূন্যতা উপভোগ করতে পারেন। এরপর মধ্যাকর্ষণের টানে ক্যাপসুলটি আবার পৃথিবীতে ফিরে আসে। মাইকেলা বেন্টহাউসের জন্য এই অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর, একই সাথে ছিল বেশ চ্যালেঞ্জিংও, জানায় ব্লু অরিজিন কর্তৃপক্ষ। আর এই অভিজ্ঞতা ভবিষ্যতে তার মতো অন্য শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য কিভাবে কাজে লাগানো যায় সেটিও জানান মাইকেলা। দৃশ্যটা ছিল অপূর্ব।
ভরশূন্য থাকার সময়টুকু তো বটেই, ওপরে ওঠার পুরো সময়টাই আমার দারুণ লেগেছে। রকেটে করে ওপরে ওঠার প্রতিটি ধাপ অনুভব করা ছিল এক অন্যরকম অনুভূতি। সংশ্লিষ্টরা বলছেন, নিউ শেপার্ডে চড়ে কয়েক মিনিট ভেসে থাকার আনন্দ যেমন আছে, তেমনি আছে তীব্র চাপও। নামার সময় যাত্রীদের শরীরের উপর পৃথিবীর স্বাভাবিক অভিকর্ষ বলের 5 গুণ চাপ পড়ে। ওড়ার আগে মাইকেলা জানতেন না যে ভরশূন্য অবস্থায় থেকে তিনি অন্যের সাহায্য ছাড়া নিজের সিটে ফিরে আসতে পারবেন। তাই সহায়তার জন্য তার পাশে ছিলেন স্পেস এক্সের সাবেক নির্বাহী ও বন্ধু হান্স কনিক্সম্যান। এ মহাকাশ যাত্রার মাধ্যমে স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্তদের নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান উইংস ফর লাইফের জন্য তহবিল সংগ্রহ করছেন মাইকেলা পেন্টহাউস। ইমতিয়াজ আহমেদ, RTV। টাকা আবিষ্কারের পর যেমন বদলে গিয়েছিল মানব সভ্যতার গতি, তেমনি আজ মানুষের চিন্তা, সিদ্ধান্ত আর ভবিষ্যৎ কল্পনাকে নতুন করে সংজ্ঞায়িত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। কিন্তু AI কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি এখন বৈশ্বিক শক্তির লড়াইয়ের কেন্দ্রবিন্দু। সেমিকন্ডাক্টর আর অতি নির্ভুল চিপের নিয়ন্ত্রণকে ঘিরে চীন ও পশ্চিমা বিশ্বের প্রতিদ্বন্দ্বিতার রূপ নিচ্ছে নতুন এক শীতল যুদ্ধে। সেই অদৃশ্য প্রযুক্তির যুদ্ধের ভেতরের গল্প নিয়েই আজকের প্রতিবেদন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জীবন সহজ করতে মানুষ চাকা আবিষ্কার করে, সে উদ্ভাবনের ধারাবাহিকতায় আজ মানুষের চিন্তাকে চ্যালেঞ্জ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতা এখন আর সফটওয়্যার বা অ্যালগোরিদমে সীমাবদ্ধ নেই। AI শুধু প্রযুক্তির শাখাই নয়, এটি মানুষের কাজ, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কল্পনার ধরনকেও বদলে দিয়েছে। চীন ও পশ্চিমাদের মধ্যে চলমান প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ধীরে ধীরে নতুন এক কোল্ড ওয়ারে রূপ নিচ্ছে। এর সংঘাতের কেন্দ্রে আছে সেমিকন্ডাক্টর বা উন্নত চিপ উৎপাদনের নিয়ন্ত্রণ। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, এ অবরোধ মোকাবিলায় চীন একটি উচ্চ ঝুঁকিপূর্ণ ও গোপন রাষ্ট্রীয় উদ্যোগ শুরু করেছে। এ উদ্যোগকে অনেকেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ ম্যানহাটন প্রকল্পের চীনা সংস্করণ হিসেবে বর্ণনা করেছেন। এ প্রতিযোগিতার মূল অস্ত্র হল এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি প্রযুক্তি, আর এই প্রযুক্তি ছাড়া আধুনিক AI মডেল, স্মার্টফোন বা উন্নত অস্ত্র তৈরি সম্ভব নয়। লিথোগ্রাফি প্রযুক্তির মাধ্যমে মানুষের চুলের চেয়েও 1000 গুণ সরু সার্কিট তৈরি হয়ে থাকে। প্রায় $25 কোটি মূল্যের 180 টন ওজনের একটি যন্ত্র আলোর রশ্মি ব্যবহার করে সিলিকনের উপর অতি সূক্ষ্ম সার্কিট খোদাই করে। বর্তমানে বিশ্বে কেবল নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান ASML এর কাছেই আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি প্রযুক্তি বা EUV প্রযুক্তির নিয়ন্ত্রণ আছে। এ প্রযুক্তিগত সুবিধার উপর ভর করেই পশ্চিমা বিশ্বের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য গড়ে উঠেছে। এ স্বকীয় প্রযুক্তির কারণে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও জাপানের মতো মিত্রদের সঙ্গে সমন্বয় করে চীনের EUV প্রযুক্তিতে প্রবেশাধিকার বন্ধ করে দেয়। 2019 সাল থেকে ASML কে তাদের সবচেয়ে উন্নত যন্ত্র চীনের কাছে বিক্রি করতে নিষেধ করে যুক্তরাষ্ট্র। পরে 2022 সালে ওয়াশিংটন আরও কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে। ফলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাণিজ্যে বেইজিংয়ের প্রবেশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবরোধের জবাবে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিশাল এক রাষ্ট্রনিয়ন্ত্রিত পাল্টা অভিযান শুরু করে চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগে সমন্বয় করছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে, আর এর তত্ত্বাবধানে আছে কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শেনঝেনের একটি উচ্চ নিরাপত্তা গবেষণাগারে চীনা বিজ্ঞানীরা ইতোমধ্যে এমন এক যন্ত্র তৈরি করেছেন যা লিথোগ্রাফির জন্য প্রয়োজনীয় আলো তৈরি করতে পারে। যন্ত্রটি ASML এর তুলনায় আকারে বড় ও প্রযুক্তিগতভাবে অপরিণত। এরপরেও এটি পরীক্ষামূলকভাবে কাজ করছে। এ অগ্রগতি পশ্চিমা পূর্বাভাসকে চ্যালেঞ্জ করেছে। একসময় ASML এর শীর্ষ নেতৃত্ব জানায়, এ প্রযুক্তি বানাতে চীনের অনেক বছর লাগবে। তবে প্রকল্প সংশ্লিষ্ট ভেতরের সূত্রগুলো ধারণা দেয় 2028 থেকে 2030 সালের মধ্যে AI চিপ উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছে চীন, যা আগের অনুমানের চেয়ে অনেক কম সময়।
জার্মান প্রতিষ্ঠান কার্ল জাইসের তৈরি অতি নির্ভুল অপটিক্যাল সিস্টেম অনুকরণ করতে না পারা লক্ষ্যে পৌঁছাতে চীনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লিথোগ্রাফি প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে প্রায় 50,000 বার গলিত টিনে লেজার চালনা করে প্লাজমা তৈরি করতে হয়। এর জন্য মাসের পর মাস সময় নিয়ে তৈরি করা বিশেষ আয়নার প্রয়োজন হয়, যা তৈরি করে থাকে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান জাইস। প্রকল্প সংশ্লিষ্ট ঘনিষ্ঠ এক সূত্র বলছে, এআই যুদ্ধের কৌশলগত লক্ষ্য হল চীনের সরবরাহ শৃঙ্খল থেকে যুক্তরাষ্ট্রকে শতভাগ ছিটকে দেয়া। এই প্রযুক্তিতে চীন দক্ষতা অর্জন করলে পশ্চিমাদের একচেটিয়া নিয়ন্ত্রণ কার্যত থমকে যাবে। একই সঙ্গে ভবিষ্যতের এআই ও সামরিক আধিপত্যের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার চীনের নিজস্ব নিয়ন্ত্রণে থাকবে। বিশ্লেষকরা বলছেন, ইউভি প্রযুক্তিতে সফলতা এলে শুধু এআই চিপ নয়, ভবিষ্যতের সামরিক ও অর্থনৈতিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। এতে বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় পশ্চিমাদের দীর্ঘদিনের প্রাধান্য প্রথমবারের মতো বাস্তব চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।